আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই কার্সিনোমা প্যানক্রিয়াস নিয়ে। সো কার্সিনোমা প্যানক্রিয়াস খুব কমন একটা কন্ডিশন, যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা মেডিসিন ওয়ার্ডে বা সার্জারি ওয়ার্ডে আসলে পেয়ে থাকি। সো সাধারণত পেশেন্টের ডেমোগ্রাফিক ফিচারটা কেমন? মোস্ট অফ দ্য টাইমস পেশেন্টের বয়স আসলে 40 বছরের বেশি থাকে। 40 বছরের কম একটা পার্সন কার্সিনোমা প্যানক্রিয়াস নিয়ে আসে, ব্যাপারটা খুবই আনলাইকলি। আমি বলবো না এটা সম্ভব না, এটা সম্ভব, বাট আনলাইকলি। সাধারণত মোস্ট অফ দ্য পেশেন্ট ডেমোগ্রাফি কি যদি চিন্তা করি, মোর দ্যান 40 ইয়ার্স এজ মেল পেশেন্ট, এরকম একটা পপুলেশন ফিগারে আমরা আসলে এটা বেশি হতে দেখি। ডেফিনেটলি কার্সিনোমা প্যানক্রিয়াস এটা এমনও হতে পারে স্পোরাডিক লেশন হিসেবে কারো অ্যারাইজ করছে, বা এমনও হতে পারে কারো আগে থেকে কোনোটা ফ্যামিলি হিস্ট্রি ছিল বা কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে। জেনেটিক প্রিডিসপোজিশন আসলে যেমন মনে করি যে সাপোজ কোন একটা পেশেন্টের BRCA2 মিউটেশন আছে, অথবা দেখা যাচ্ছে কোনো একটা পেশেন্টের ক্রাস মিউটেশন আছে, অথবা দেখা যাচ্ছে কোনো পেশেন্টের আমরা হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল কার্সিনোমার একটা হিস্ট্রি পাচ্ছি। সো এরকম যদি কোনো জেনেটিক ইভেন্ট যদি থাকে, BRCA2 মিউটেশন বা ক্রাস মিউটেশন বা হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল কার্সিনোমা, এরকম কোনো ইভেন্ট যদি থাকে, এদের ক্ষেত্রে কার্সিনোমা প্যানক্রিয়াসের রিস্ক ডেফিনেটলি বেশি। ইনফ্যাক্ট কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যাদের মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া আছে, এই ধরনের পপুলেশন গ্রুপও আসলে হাই রিস্ক জোনের মধ্যেই আসলে থাকবে। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা পেশেন্টের ক্ষেত্রে আদার কী কী রিস্ক ফ্যাক্টর আসলে দেখি। সো ডেফিনেটলি স্মোকিং একটা মেজর রিস্ক ফ্যাক্টর। যে সকল পেশেন্ট স্মোকিং করে তাদের ক্ষেত্রে কার্সিনোমা প্যানক্রিয়াস হওয়ার রিস্ক একটা নর্মাল পার্সনের থেকে কম্পেয়ার করলে অ্যাটলিস্ট কয়েক গুণ বেশি থাকে। এর পাশাপাশি থাকে প্যানক্রিয়াটাইটিসের হিস্ট্রি। যে সকল পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইটসেলফ আলাদাভাবে এককভাবে কার্সিনোমা প্যানক্রিয়াসের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকে। বা আগে থেকে প্রি এক্সিস্টিং ডায়াবেটিস মেলাইটাস, এখানে ডায়াবেটিস নিয়ে একটা কথা বলি। কোন একটা পেশেন্টের কার্সিনোমা প্যানক্রিয়াস হয়েছে, এই পেশেন্টের কার্সিনোমার রেজাল্টেন্ট কমপ্লিকেশন হিসেবে ডায়াবেটিস হতে পারে, আবার এমনও হতে পারে যে কোনো একটা পেশেন্টের ডায়াবেটিস ছিল, সেটাই রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। বোথ ওয়েজ আর পসিবল। তাহলে ডায়াবেটিস মেলাইটাস একটা মেজর রিস্ক ফ্যাক্টর, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস একটা মেজর রিস্ক ফ্যাক্টর, স্মোকিং ডেফিনেটলি একটা পেশেন্টের এখানে রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা আসলে অ্যাড্রেস করতেছি। তাহলে মোটা দাগে এই জেনেটিক ফ্যাক্টরগুলো আছে, এই অ্যাকোয়ার্ড ফ্যাক্টরগুলো আছে, সব কিছু মিলে এগুলো আমাদের মেজর রিস্ক। এখন একটা পেশেন্টের যদি কার্সিনোমা প্যানক্রিয়াস ডেভেলপ করে, পেশেন্টের বেসিক প্রেজেন্টেশন আসলে কী হয়? সো মোস্ট অফ দ্য টাইমস আমরা আসলে যেটা দেখি যে পেশেন্ট আসলে আমাদের কাছে একটা পেইনলেস জন্ডিস নিয়ে আসে, পেইনলেস জন্ডিস নিয়ে আসে। এখন জন্ডিস আসলে কেন হয়? যখন মেজরিটি অফ দ্য টাইমস আমরা দেখি যে কার্সিনোমাটা আসলে হেড অফ দ্য প্যানক্রিয়াসে অ্যারাইজ করে। যখন হেড অফ দ্য প্যানক্রিয়াসে টিউমারটা অ্যারাইজ করে, সেইটা দেখা যাচ্ছে যে আমাদের যে কমন বাইল ডাক্ট সেটাকে আসলে কম্প্রেস করে, ডিস্টাল পার্ট অফ কমন বাইল ডাক্ট সেটাকে আসলে সে কম্প্রেস করে, কমন বাইল ডাক্টের ডিস্টাল পার্ট। এবং যখন এই পার্টটা কম্প্রেসড হয়, সেইটার জন্য পেশেন্টের জন্ডিস হয়ে থাকে। সো অনেক পেশেন্টই মেজরিটি অফ দ্য টাইম আমরা দেখি পেশেন্ট পেইনলেস জন্ডিস নিয়ে আসে, টিপিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার। সো পেশেন্টের প্লুরাইটাস থাকে, পেল স্টুল থাকে, ডার্ক ইউরিন। তাহলে পেশেন্টের আমরা দেখব ডার্ক ইউরিন, তারপর আমরা দেখব পেশেন্টের পেল স্টুল, হ্যাঁ, পেশেন্টের প্লুরাইটাস, এইগুলো আসলে খুবই কমন থাকে। বা পেশেন্টের হয়তো বা লাইক ম্যাল অ্যাবজর্পশন লাইক সিমটমস আসতে পারে, বা যখনই পেল স্টুল আসছে তার মানে কি এই সকল পেশেন্টের ক্ষেত্রে ভিটামিন A, D, E, K এইগুলার ডেফিসিয়েন্সিও আসলে থাকতে পারে। বাট বেসিক্যালি একটা পেশেন্টের পেইনলেস জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিসের প্রেজেন্টেশন নিয়ে তারা আমাদের কাছে মোস্ট অফ দ্য টাইমস আসলে আসে, বিকজ কমন বাইল ডাক্টের ডিস্টাল পার্টকে হেড অফ দ্য প্যানক্রিয়াস আসলে অবস্ট্রাক্ট করতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এমন হইতে পারে যে আমরা একটা ম্যাস পাচ্ছি, আমরা একটা ম্যাস লেশন পাচ্ছি। সাধারণত এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ম্যাসটা ভালো বোঝা যায়। সো হতে পারে যে পেশেন্ট একটা এপিগ্যাস্ট্রিক ম্যাস নিয়ে আসতে পারে। বা যদি আমরা পেশেন্টকে লাইক ক্লিনিক্যালি এক্সামিন করি ডিউরিং আওয়ার পালপেশন অফ দ্য অ্যাবডোমেন, সেখানে হয়তো বা হেপাটোমেগালি আসতে পারে। এখন হেপাটোমেগালি এখানে কেন হবে? সো সিম্পল কথা হচ্ছে, যদি মেটাস্ট্যাসিস হয়ে যায়, যদি লিভারে একটা মেটাস্ট্যাসিস হয় কার্সিনোমা প্যানক্রিয়াসের, সেখান থেকে হেপাটোমেগালি অ্যারাইজ করতে পারে। তার মানে হেপাটোমেগালি হওয়ার অর্থ হচ্ছে এখানে আমাদের মেটাস্ট্যাসিস হয়ে গেছে।
তাহলে মেটাস্ট্যাটিক ডিপোজিট যদি হয় তখন আমরা হেপাটোমেগালি পাইতে পারি, বা পালপেশন অনেক সময় পালপেবল গল ব্লাডার পাওয়া যায়, পালপেবল গল ব্লাডার। সো নর্মালি আমাদের কোরভোসিয়ার ল যেটা আছে যে পালপেবল গল ব্লাডার যদি থাকে তাহলে আসলে কমন বাইল ডাক্টে একটা অবস্ট্রাকশন, তাই না? কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এ ভেরি কমন সিনারিও যে আমরা একটা পালপেবল গল ব্লাডার পাই। সো পালপেবল গল ব্লাডার হইতে পারে, যদি লিভার মেটস হয় সেখানে হেপাটোমেগালি থাকতে পারে, সামটাইমস আমরা একটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নে আমরা একটা ম্যাস পাইতে পারি, অ্যান্ড ইন সাম অকেশন সামটাইমস পেশেন্টের অ্যাবডোমিনাল পেইনও থাকতে পারে, যদিও ম্যাক্সিমাম টাইম পেইনলেস জন্ডিস পায়, বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন থাকলেও থাকতে পারে। সো পেইন থাকতে পারে, ব্যাপারটা প্লাস মাইনাস। অ্যাপার্ট ফ্রম দিস আর কী কী প্রেজেন্টেশন থাকে? এখন আমরা একটা জাস্ট কমন জিনিস চিনতে পারি, আমাদের যদি একটা প্যানক্রিয়াটিক একটা ম্যাস লেশন যদি থাকে সেটা যেমন কমন বাইল ডাক্টকে যেমন অবস্ট্রাক্ট করে, ঠিক একইভাবে প্যানক্রিয়াসের যে নিজস্ব একটা প্যানক্রিয়াটিক ডাক্ট আছে সেটাও কিন্তু অবস্ট্রাক্টেড হইতে পারে। সো যদি এইরকম হয় যে প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাক্টেড হচ্ছে তখন কি হবে? যদি কোনো পেশেন্টের প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাক্টেড হয়, সো তখন সেইটার জন্য পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখব তাদের যে এক্সোক্রাইন যে ফাংশন, আমরা দেখব যে এক্সোক্রাইন ফাংশন কমে গেছে, কারণ এনজাইমগুলো তো আসলে আসতেই পারতেছে না। সো এক্সোক্রাইন ফাংশন কমে যাওয়ার অর্থ খুব স্বাভাবিকভাবে আমাদের ডাইজেস্টিভ যেই জুসগুলো আছে, যেই আমাদের এনজাইমগুলো আছে সেগুলো ঠিকমতো আসলে ডিউডেনামে আসতেই পারবে না। সো আসতে না পারলে পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশন ডেভেলপ করবে, ম্যাল অ্যাবজর্পশন পেশেন্টের ডেভেলপ করবে। সো এক্সোক্রাইন ফাংশন আসলে ফল করবে। সেই সাথে সাথে পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় এটাও দেখি যে এন্ডোক্রাইন ফাংশনও আসলে ইম্পেয়ারমেন্ট হয়, এবং অনেকেই তখন দেখা যাচ্ছে ডায়াবেটিস মেলাটাস ডেভেলপ করতে পারে। যেটা বললাম যে টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস বা ডায়াবেটিস মেলাটাস অ্যাজ এ হোল এটা যেমন একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক একইভাবে কোনো পেশেন্টের প্যানক্রিয়াসের কার্সিনোমা হলে সেটার কনসিকুয়েন্স থেকেও ডায়াবেটিস হতে পারে এন্ডোক্রাইন ডিসফাংশনের কারণে। তখন আমরা দেখি যে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন ডিসফাংশন হলো, এবং এন্ডোক্রাইন ডিসফাংশন থেকে সেইখান থেকে পেশেন্টের ডায়াবেটিস মেলাটাস ডেভেলপ করবে। তাহলে এক্সোক্রাইন ডিসফাংশন হতে পারে, পেশেন্টের এন্ডোক্রাইন ডিসফাংশন হতে পারে, ভেরি কমন। আর একটা বেশ ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল ফিচার যেটা এমআরসিবিতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে সেটা হচ্ছে মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস, মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস, থ্রম্বোফ্লেবাইটিস এটার একটা নাম আছে ট্রসেও সাইন, বাট মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস এখানে আমরা প্যানক্রিয়াসের যদি কার্সিনোমা হয় এখান থেকে আসলে পেতে পারি। সো মোটা দাগে পেশেন্টের বেসিক ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আসলে এগুলো থাকে। এখন একটা পেশেন্টের যদি কার্সিনোমা স্টোমাক ডেভেলপ করে আমাদের ইনভেস্টিগেশনের অ্যাপ্রোচ আসলে কী হবে? সো সবার আগে আমরা আসলে একটা আলট্রাসাউন্ড করতে চাই, আলট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ এ স্পেশাল অ্যাটেনশন টু এইচবিএস অ্যান্ড প্যানক্রিয়াস, বা এইচবিএস অ্যান্ড প্যানক্রিয়াসে যদি আমরা একটা আলট্রাসাউন্ড করি ম্যাসটা আসলে ধরা পড়ে যাবে। ম্যাস ধরা পড়ার পাশাপাশি আলট্রাসাউন্ডে যেমন আমরা একটা প্যানক্রিয়াটিক ম্যাস টের পাবো, আমরা যেমন একটা প্যানক্রিয়াটিক ম্যাস টের পাচ্ছি, তার পাশাপাশি এখানে আরও কিছু জিনিস দেখতে পাওয়া যায়। সেটা কি? যদি এমন হয় যে কমন বাইল ডাক্ট অবস্ট্রাক্টেড হচ্ছে, কম্প্রেশনের কারণে অবস্ট্রাকশন হয়, তখন এটা ডায়ালেটেড হয়ে যায়, ডায়ালেটেড। তাহলে সিবিডি ডায়ালেটের ব্যাপারটা কি? মনে করি এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, মনে করি এখানে হচ্ছে প্যানক্রিয়াস নর্মালি। সো যখন এখানে একটা ম্যাসলেশন হয়, ম্যাসলেশনটা এইভাবে যখন কম্প্রেস করবে, সো এইখান থেকে লেভেল অফ অবস্ট্রাকশন, এখন এইখান থেকে তো কন্টিনিউয়াসলি তো বাইল আসা কন্টিনিউ তো থেমে যাচ্ছে না, সো এটা আস্তে আস্তে এই পার্টে আমরা ডায়ালেটেড হয়ে যাবে। সো অবস্ট্রাকশনের উপরে বা প্রক্সিমাল সিবিডি, প্রক্সিমাল রিজিয়ন সিবিডি, এখানে আমি দেখব সিবিডি ডায়ালেটেড। সো আলট্রাসাউন্ডে সিবিডি ডায়ালেটেড এটা আসলে টের পাওয়া যায়। তাহলে সিবিডি কমন বাইল ডাক্ট আমাদের ডায়ালেটেড হচ্ছে, প্যানক্রিয়াটিক মাস ধরতে পারা যায়। এর পাশাপাশি আমরা কী করি? আমরা আসলে এখানে সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন, কন্ট্রাস্ট সিটিও করা হয় ইউজুয়ালি। সো আমরা এখানে তাহলে সিটি স্ক্যান করতেছি, এখানে হাই রেজলিউশন সিটি স্ক্যান করা হয়। আমরা আসলে হাই রেজলিউশন সিটি স্ক্যান করতে চাই। সিটি স্ক্যানে তো ডেফিনেটলি প্যানক্রিয়াটিক মাস খুব ভালো মতো বোঝা যাবে। সো ডেফিনেটলি আমি এখানে প্যানক্রিয়াটিক ম্যাস দেখতে পাবো। তবে এখানে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা এমআরসি পার্ট 2-তে বেশি আসে, সেটা হচ্ছে এখানে ডাবল ডাক্ট সাইন পাওয়া যায়, ডাবল ডাক্ট সাইন। সো ডাবল ডাক্ট সাইনের ব্যাপারটা কি? এখানে দুইটা ডাক্ট ডায়ালেটেড হয়, একটা হচ্ছে কমন বাইল ডাক্ট আর একটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্ট। যেটা ব্যাপার সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট যখন অবস্ট্রাক্টেড হচ্ছে ডিউ টু দ্য টিউমার, অবস্ট্রাকশনের আগের পোর্শনটা কিন্তু ডায়ালেটেড হয়ে যায়।
সো এই জন্য ওইটুকু জায়গায় প্যানক্রিয়াটিক ডাক্টও ডায়ালেটেড, যেটা মানে সিটি স্ক্যান করলে মনে করি এটা হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে মনে করি এইখানে হচ্ছে ম্যাসলেশন, এরকম মনে করি ম্যাসলেশন, এইখানে দেখা যাবে কি এই প্যানক্রিয়াটিক ডাক্ট এই অংশটা এরকম ডায়ালেটেড হয়ে আছে। সো এই জায়গাটা একটু কালো কালো হয়ে থাকে, এই জায়গাটা কালো মানে কালো দেখাবে, নর্মাল থেকে বেশি কালো দেখাবে। সো এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট, আর তার উপরে এইখানে একটা বেশ বড় একটা এরকম কমন বাইল ডাক্ট এরকম ডায়ালেটেড বোঝা যাবে। সো এটা হচ্ছে ডাবল ডাক্ট সাইন। আমরা এখানে দেখবো যে প্যানক্রিয়াটিক ডাক্ট ডায়ালেটেড, কমন বাইল ডাক্ট ডায়ালেটেড, দুইটা ডায়ালেটেশনই আসলে খুব ভালো সিটি স্ক্যান, হাই রেজলিউশন সিটি স্ক্যানে ধরতে পারা যায়, যেটাকে আমরা ডাবল ডাক্ট সাইন বলি। সো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস বা কার্সিনোমা প্যানক্রিয়াসে এটা আমরা আসলে খুব ফ্রিকুয়েন্টলি বুঝতে পারি। এর পাশাপাশি সিটি স্ক্যান করলে খুব সহজে আমি বুঝতে পারবো এটা আমাদের সারাউন্ডিং যে ব্লাড ভেসেলগুলো আছে, পোর্টাল ভেইন বা মেসেন্টারিক ভেইন, সেইগুলোকে আসলে সে ইনভলভ করছে কিনা সেটা একটা ক্লিয়ার কাট আইডিয়া আমরা আসলে সেখান থেকে আসলে পাইতে পারি। সো সিটি স্ক্যানটা আমরা আসলে করে থাকি। তাহলে আমরা আল্ট্রাসাউন্ড করতেছি, আমরা সিটি স্ক্যান করতেছি, ডাবল ডাক্ট সাইন করি। আচ্ছা, এখানে একটা এক্সট্রা কথা বলি এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড নিয়ে। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড আমরা আসলে কখন করি? দেখা যাচ্ছে সিটি স্ক্যানের একটা লিমিটেশন আছে। একটা সিটি স্ক্যান নর্মালি দেখা যাচ্ছে যে যেটা আমাদের লাইক 2 সেন্টিমিটারের থেকে ছোট লেশন, সেটা সিটি স্ক্যানে ধরা পড়ে না ইউজুয়ালি। সো এই লেশনটা ধরা পড়ার উপর হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। যদি আমি একটা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করি, সেখানে লেস দেন 2 সেন্টিমিটার যদি ম্যাস লেশন হয়ে থাকে সেটা ধরা পড়বে। সো দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের কার্সিনোমা হয়তো আমরা সাসপেক্ট করছি, সিটি স্ক্যানে আসে নাই, আল্ট্রাসাউন্ডে তো ডেফিনেটলি আসে নাই, কারণ এত ছোটো লেশন যেটা সিটি স্ক্যানে ধরা পড়বে না সেটা আল্ট্রাসাউন্ডও ধরা পড়বে না। কিন্তু লেশন আসলে আছে, খুব আর্লি লেশন যদি হয় সেইখানে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড একটা অপশন হইতে পারে। সো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডটা হচ্ছে দেখা যাচ্ছে খুব ছোটো লেশন, লেস দেন 2 সেন্টিমিটার সাইজ, এইগুলা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে চলে আসে এবং এটার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে এখানে বায়োপসিও করা যাবে যদি আমরা চাই। সো এই জন্য এটার কিছু বেনিফিট আছে। সো এটা আমরা মাথায় রাখতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনের ইমেজিং পার্ট। এর পাশাপাশি আমরা এই সকল পেশেন্টের ক্ষেত্রে একটা টিউমার মার্কার চেক করি, সেটা হচ্ছে CA19-9। বাট একটা কথা বলি, CA19-9 ব্যাপারটা হচ্ছে এটার সেন্সিটিভিটি নিয়ে কোশ্চেন আছে, কারণ CA19-9 শুধুমাত্র যে কার্সিনোমা প্যানক্রিয়াসে বাড়ে তা না, এটা আরও অনেকগুলো কন্ডিশনে বাড়তে পারে। সো ডেফিনেটলি CA19-9 আমরা চেক করবো, কিন্তু এটা পাইলেই কার্সিনোমা প্যানক্রিয়াস ব্যাপারটা এরকম না, আবার অনেক ক্ষেত্রে ফলস পজিটিভ রেজাল্টও আসতে পারে। সো এটা আমাদেরকে মাথায় রাখবো, বাট এই চেকটা আমরা অবশ্যই চেক করবো। তাহলে মোটা দাগে ইনভেস্টিগেশন আমরা কী করি সেটা আমরা বুঝতে পারলাম। এবার আসি ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্টের কথা হচ্ছে কার্সিনোমা প্যানক্রিয়াস আসলে লেস দেন 20% পেশেন্ট কিউরেটিভ সার্জারি করা যায়, লেস দেন 20%। কারণ কি, যতক্ষণে পেশেন্ট মানে আমাদের কাছে অ্যাপেয়ার করে ততক্ষণে ক্যান্সার ছড়ায় যায়, ওইটা আসলে রিসেক্টেবল পর্যায়ে থাকে না, যে সার্জারি করে কেটে আসবো ওই জায়গায় আসলে থাকে না। সো এই জন্য কিউরেটিভ সার্জারি করা যায় মাত্র 20% পেশেন্টে। বাট অনেকের ক্ষেত্রে আমরা তখন যেটা করি, অনেকের ক্ষেত্রে প্যালিয়েটিভ সার্জারি করা হয়, অনেকের ক্ষেত্রেই প্যালিয়েটিভ সার্জারি করা হচ্ছে। এবং প্যালিয়েটিভ সার্জারির নাম কি? হুইপলস সার্জারি। হুইপলস, আমাদের যে হুইপলস সার্জারি যেটা করি এটা আসলে প্যালিয়েটিভ সার্জারি, যেখানে আমরা প্যানক্রিয়াস অ্যান্ড পার্ট অফ ডিওডেনাম কেটে ফেলে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের হুইপলস সার্জারি, যেখানে আমরা প্যানক্রিয়েটিক ডিউডেনেক্টমি, প্যানক্রিয়াস এবং ডিউডেনামের পার্ট কেটে ফেলা হয়। তাহলে হুইপলস করা হয়, বাট এটা একটা প্যালিয়েটিভ, জাস্ট প্যালিয়েশনের জন্য। আর এর পাশাপাশি আরেকটা প্যালিয়েটিভ মেথড আছে, আমরা ইআরসিপি করে দিই। ইআরসিপি যদি করি, আমরা যদি পেশেন্টের ইআরসিপি করি, দেখা যাচ্ছে যে পেশেন্টের ইআরসিপি করে স্টেন্টিং করে দেওয়া হয়, ইআরসিপি করে স্টেন্টিং করা হয়। সো অবস্ট্রাকশনগুলো একটু রিলিফ হয়। সো ইআরসিপি অনেক সময় করা হয় প্যালিয়েটিভ একটা মেথড হিসেবে। আর কিছু কিছু জায়গায় আমরা সার্জারির পরে আমরা পেশেন্টের ক্ষেত্রে কেমোথেরাপি দিই, নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আসলে দেওয়া হয়। বাট সাধারণত ক্ষেত্রে যদি খুব মানে প্যালিয়েটিভ সার্জারি যতই আমরা করি বা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট যতই করি, মোস্ট অফ দ্য টাইম প্রগনোসিস আসলে খারাপ হয়। যদি খুব আর্লি ডায়াগনোসিস হয়, আর্লি ম্যানেজমেন্টের সেখানে প্রগনোসিস একটু ভালো হইতে পারে। বাট হুইপলসের ক্ষেত্রে পেশেন্টের 5 ইয়ার মর্টালিটি রেট খুবই কম। হুইপলস করার পরে পেশেন্ট হয়তো বা এভারেজ 2, 2.5, 3 বছর, এর বেশি খুব কমই সার্ভাইভ করে। সো এগুলো আসলে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, কিউরেটিভ না। কিউরেটিভটা হবে তখন যদি পেশেন্ট খুব আর্লি ডায়াগনোসিস হয়, বাট এটা খুব কমই হয়ে থাকে। সো এই ছিল মোটামুটি আমাদের কার্সিনোমা প্যানক্রিয়াস নিয়ে আলোচনা।
মোস্ট অফ দ্য টাইম এমআরসিপিতে কোশ্চেন হয়তো বা ডায়াগনোসিস জানতে চাইবে বা কমপ্লিকেশনসগুলো থেকে কোশ্চেন আসবে, যেমন এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি, এন্ডোক্রাইন ইনসাফিসিয়েন্সি বা মাইগ্রেটরি থ্রম্বোফ্লেবাইটিস, সাধারণত এই ফাইন্ডিংসগুলো থেকে কোশ্চেন বেশি আসে। তারপরে ডাবল ডাক্ট সাইন, ভেরি কমন কোশ্চেন। দেখা যাচ্ছে হয়তো বা এমআরসিপি পার্ট 1-এ জাস্ট নামটাই জানতে চাইবে ডাবল ডাক্ট সাইন, অথবা এমআরসিপি পার্ট 2-তে একটা সিটি স্ক্যানের ছবি দিয়ে দিবে যেখানে ডাবল ডাক্ট সাইন আসলে দেখা যাচ্ছে। সো ডাবল ডাক্ট সাইন থেকে কোশ্চেন আসতে পারে। সো নর্মালি আর ট্রিটমেন্ট থেকে গ্রস এই আলোচনাগুলো আসবে। সো মোটামুটি আমরা যা আলোচনা করছি আমাদের এক্সপেকটেশন হচ্ছে থিওরির মধ্যেই, এর বাইরে খুব বেশি আলোচনা খুব বেশি এমআরসিপি পার্ট 1-এর জন্য দরকার নেই। সো এই ছিল আমাদের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।